আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি কোভিড-19 কেমন চলছে শিক্ষার্থীদের পড়ালেখা শীর্ষক ফেসবুক লাইভ প্রোগ্রামে। বরাবরের মতো আমি সাথে আছি মোহাম্মদ ওমর ফারুক টিপু এবং দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে হবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিও দেখবেন এবং যারা লাইক করছেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মন্ডলী, চলুন আমরা আমাদের অতিথিবৃন্দের সাথে আজকে পরিচিত হয়ে নেই। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্যতম গুণী একটি বিদ্যাপীঠ লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শিক্ষার্থী জনাব মুসাদ্দিক আহমেদ লিমন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী, এমবিবিএস দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী, আমাদের প্রিয় জনাব ফাইক ইবতিদা। আসসালামু আলাইকুম। টিপু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে, মৌলভীবাজার জেলার হাই স্কুল লেভেলের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাচীনতম বিদ্যাপীঠ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী এবং এসএসসি 2021-এর বিজ্ঞান বিভাগের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অন্যতম মেধাবী শিক্ষার্থী আমাদের প্রিয় শাহেদ বুইয়া আকিল। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন হওয়ার কথা মৌলভীবাজার সরকারি কলেজের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী খান মোহাম্মদ আলামিন সাহেব। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে তিনি এখন আমাদের সাথে যুক্ত হতে পারেননি। আমাদের সাথে আসলেই আমরা ইনশাআল্লাহ আমাদের সাথে ওনাকে যুক্ত করব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 2 বছর হতে চললো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে, যেটা আসলে আমাদের কারোরই হাত নাই। তো এই সমস্যা মানে এই সময়টাতে বা এই সিচুয়েশন ফেস করতে গিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ রয়েছে, যার কারণে আমাদের অনেক শিক্ষার্থীরা বিভিন্ন রকমের সমস্যা আক্রান্ত হয়ে যাচ্ছেন, সমস্যাগ্রস্ত হচ্ছেন, পড়ালেখায় স্বাভাবিকভাবে ব্যাঘাত ঘটার কথা। তো এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা এখানে আমাদের লাইভে আজকে যুক্ত করেছি মেধাবী 4 জন শিক্ষার্থীকে। আমরা শুনবো তাদের কাছ থেকে তারা কিভাবে নিজেদের পড়ালেখা চালিয়ে যাচ্ছেন এবং অন্যান্য শিক্ষার্থীদের প্রতি তাদের পরামর্শ কি থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি সিলেটের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের বলা যায় অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান লিডিং ইউনিভার্সিটির স্নাতক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক সম্পন্ন শিক্ষার্থী জনাব মুসাদ্দিক আহমেদ লিমনের কাছে চলে যাচ্ছি। মুসাদ্দিক আহমেদ লিমন, আপনি কেমন আছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। ভালো আছেন? শোনা যাচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, জি শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, জি ধন্যবাদ। আচ্ছা, আমরা শুরু করি আপনাকে দিয়েই। প্রথমে আমরা আপনার কাছে জানতে যাচ্ছি যে এই তো দীর্ঘদিন থেকে করোনার কারণে বা করোনা প্যান্ডেমিকের কারণে অ্যাকচুয়ালি শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 2 বছর হতে চললো বন্ধ হয়ে আছে। তো এই সিচুয়েশনটা বা এই সময়টাতে কিভাবে আপনি আপনার পড়ালেখাটা চালিয়ে যাচ্ছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন কি? দেখেন, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, আমাদের ফাইনাল ইয়ার যে সময় ফাইনাল ইয়ারের আমাদের প্রথম সেমিস্টারে মিড টার্ম ছিল, যখন কোভিডে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার মধ্যেই ছিল, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয় আমাদের 17ই মার্চ। তখন আমাদের মিড টার্ম পরীক্ষা ছিল, তখন কিন্তু আমাদের মিড টার্ম পরীক্ষাটা আর নেওয়া সম্ভব হয়নি। তখন থেকে আমাদের ভার্সিটি কিন্তু অনেকদিনের জন্য বন্ধ ছিল। পরে নির্দেশনা অনুযায়ী প্রায় 1 মাস বা 1.5 মাসের মধ্যে হবে, যখন নোটিশ আসলো যে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য, তখন কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা লিডিং ইউনিভার্সিটিটা খুব শীঘ্রই তারা এই প্ল্যাটফর্মটা বেছে নেয়। প্রথম দিকে যদিও আমাদের একটু প্ল্যাটফর্মের সাথে ম্যাচ খাওয়াতে একটু সময় লাগে আমাদের, তারপর আমরা এটার সাথে খুব ভালোভাবে সংশ্লিষ্ট হয়ে যাই এবং আমাদের পাঠ্যসূচি খুব ভালোভাবে আমরা চালিয়ে যাচ্ছিলাম। আমাদের শিক্ষকবৃন্দ খুব সুন্দরভাবে আমাদের পাঠ্যক্রম অনলাইনের মাধ্যমে চালিয়ে যাচ্ছিলেন। যদিও প্রথম আমরা একটু ডিফিকাল্টিস ফেস করছি, যেহেতু এটা আমাদের জন্য নতুন একটা প্ল্যাটফর্ম ছিল, অনলাইন প্ল্যাটফর্ম। আমরা বিভিন্ন সময় কিভাবে জয়েন করব বা শেয়ার কিভাবে করব বা পড়ালেখা কিভাবে চালিয়ে যাবো, এগুলো একটু আমাদের ব্যাঘাত হয়েছিল। কিন্তু
কয়েকদিন যাওয়ার পর কিন্তু আমরা এটার সাথে অভ্যস্ত হয়ে যাই এবং আমরা খুব ভালোভাবে আমাদের পরীক্ষা এই প্ল্যাটফর্মে সুন্দরভাবেই করতে থাকি। যদিও আমাদের 2-3 জন বা 4 শিক্ষার্থী অনেক প্রবলেমে ছিল, যারা চলে গিয়েছিল তাদের অনেকের নেটওয়ার্কের প্রবলেম ছিল, নেটওয়ার্কের কারণে জয়েন করতে পারছিল না, প্লাস অনেকের স্মার্ট ডিভাইসের প্রবলেম ছিল, যার কারণে এইগুলা জয়েন করতে সমস্যা হয়েছিল। কিন্তু তারপরেও খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা সম্পন্ন করতে পেরেছি এবং আমাদের পড়ালেখা খুব সুন্দরভাবে হয়েছে ওইখানে গুগল মিটের মাধ্যমে, প্লাস জুম অ্যাপের মাধ্যমে, তাছাড়া গুগল ক্লাসরুমের মাধ্যমে আমাদের সুন্দরভাবে আমাদের পাঠ্যক্রম স্বাভাবিকভাবে আচ্ছা, ধন্যবাদ। আপনার বুঝতে পারলাম আমরা যে আপনার পড়ালেখা কিভাবে চলছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আপনার কাছে আবারও একটি সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি। আপনি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে আছেন, আপনাদের আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়েন ডেফিনেটলি তারা মোটামুটি একটু রিচ ফ্যামিলি থেকে তারা পড়ালেখা করেন, এবং পাশাপাশি যে ডিভাইস গুলো যেগুলো আছে এগুলোর ক্ষেত্রেও তাদের খুব বেশি একটা সমস্যা হয় না। তো আসলে আপনার কাছে কি কেমন মনে হচ্ছে, যেমন অন্যান্য যেমন সরকারি কলেজগুলো কিংবা যেমন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কিংবা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো বা উচ্চ হাই স্কুল লেভেলের যে শিক্ষার্থী যারা আছে, প্রাইভেট ইউনিভার্সিটি মোটামুটি ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই এনগেজ আছে যতটুকু আমাদের ধারণা আছে, অথবা আপনি আপনার কথা থেকে এগুলোই বোঝা যাচ্ছে। বাট ওই যে প্রান্তিক লেভেলের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তারা কিন্তু আসলে এই যে স্মার্টফোন বা এইভাবে প্রযুক্তিগত কারণে অনেক পিছিয়ে আছে। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? তারা কি তাদের ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবে? আপনি তো আপনাদের প্রতিষ্ঠানের বিভিন্ন কারণে বা আপনাদের নিজস্ব উদ্যোগে আপনাদের ক্ষতিগুলো পুষিয়ে উঠতে পারছেন। তো ওই প্রান্তিক লেভেলের শিক্ষার্থীরা কিভাবে এই ক্ষতিটা পুষাতে পারে বলে আপনার কি বক্তব্য বা আপনি কি মনে করেন? দেখেন, আপনার প্রশ্নটা যথাযথ ছিল। দেখেন, আমরা যেহেতু আপনি বলেছেন যে প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে আমরা কিন্তু একটু অ্যাডভান্টেজ নিতেই পেরেছি। আমরা টেকনোলজির সাথে বা স্মার্ট ডিভাইসের সাথে আগে থেকেই অভ্যস্ত ছিলাম, যার কারণে আমরা খুব সহজে কুপ আপ করতে পেরেছি এই প্যান্ডামিকের সময় অনলাইনে। কিন্তু যে বললেন প্রান্তিক লেভেলে আমিও কিন্তু আমার আত্মীয় স্বজনরা যারা প্রান্তিক লেভেল ছিল তারা কিন্তু অনেক ডিফিকাল্টিস ফেস করেছে এটার জন্য। অনেকেরই হয়তো নেই, অনেকের ল্যাপটপ নেই। তাছাড়া দেখবেন গ্রাম দিকে, আমাদের গ্রাম এলাকায় কিন্তু নেটওয়ার্কের মানে প্রচুর সমস্যা। এখানে নেটওয়ার্ক একদম নাই বললেই চলে। তারা কিন্তু মানে তাদের পড়ালেখাটা কিন্তু অনেকটাই মানে ক্ষতিগ্রস্ত। সরকার যদিও চেষ্টা করছে তাদেরকে কুপ আপ করার জন্য, কিন্তু তারপরেও কিন্তু তারা পারতেছে না, কারণ এটা হিউজ লেভেলের গ্রাম লেভেলের যারা, তাদেরকে তুলে আনা কিন্তু সরকার লেভেলের জন্য কষ্ট। কিন্তু যদি সরকার সৎ উদ্যোগ নিতে পারতো প্রথম দিক থেকে, আমার মনে হয়, যেহেতু প্রায় আমাদের 2 বছরের কাছাকাছি হলো আমাদের এই করোনা প্যান্ডামিক আমরা অনলাইনে অবস্থান করছি, সরকারের যদি সৎ উদ্যোগ থাকতো তাহলে কিন্তু গ্রাম লেভেলেও কিন্তু এই ডিভাইসগুলোর মাধ্যমে খুব সহজেই ওদেরকেও শিক্ষায় আওতায় আনা যেত এবং তাদের ক্ষতিটা পুষিয়ে নেওয়া যেত। ধন্যবাদ। ধন্যবাদ, খুবই সুন্দর যুক্তিযুক্ত কিছু কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনার কাছে আবার আসবো, সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমরা অনুরোধ করবো আমাদের এই শিক্ষামূলক প্রোগ্রামটি আপনাদের শেয়ার করে আপনাদের ব্যক্তিগত আইডি থেকে বা সবাই যেখানে পারেন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন, সেই অনুরোধ করছি। এবং এ পর্যায়ে চলে যাচ্ছি আমরা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী এমবিবিএস দ্বিতীয় বর্ষের প্রিয় জনাব ফাইক ইফতিদার কাছে। ফাইক ইফতিদা, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সকলের দোয়ায় এখন পর্যন্ত ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রেখেছেন, এটাই অনেক শুকরিয়া। আচ্ছা, তো আমরা আজকের যে টপিকটা আপনি নিঃসন্দেহে জানেন, আপনার কাছে আমরা এই পর্যায়ে চলে আসছি। আপনি যেহেতু মেডিকেলে পড়ালেখা করতেছেন, মেডিকেলে তো ডেফিনেটলি আসলে প্রচন্ড প্রেশার থাকে, এটা আমরা জানি। তো আপনারা এই সিচুয়েশনটাতে কিভাবে, মানে এটা আপনাদের কলেজের যে পড়াশোনাটা কিভাবে কন্টিনিউ করতেছেন? মানে এটা কি ফিজিক্যালি করতেছেন, না আপনারা অনলাইনে থেকেই আপনাদের কার্যক্রম পুরো চালাচ্ছেন? আসলে টিপু ভাই, একটা জিনিস হচ্ছে কি, মানে কিছু কিছু জিনিস বা কিছু কিছু গ্যাপ থাকে যেগুলা মানে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করাটা কোনো সময় পসিবল হয় না। বিশেষ করে আমাদের যে সেক্টর, এখানে ফিজিক্যালি আমাদেরকে হিমশিম খেতে হয়, যে আমরা ঘুমানো খাওয়ার সময়টুকু পাই না। সেখানে অনলাইনে সেই জিনিসটা সম্পূর্ণরূপে কপ আপ করা বা আমরা করতেছি, এই কথাটা বলাটা মানে উচিত হবে বলে মনে করি না। বাট আমাদের ইনস্টিটিউশন বা আমাদের টিচার্স যারা আছেন, দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু কপ আপ, বাট ওইরকম করে হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের এখানে যেরকম মানে থিওরিটিক্যালের চাইতে প্র্যাকটিক্যাল গুলো বেশি হয়,
তো এই জিনিসটা মানে সবাই মোটামুটি বোঝার কথা যে প্র্যাকটিক্যাল জিনিসটা আসলে অনলাইনে হয় না। তো যদিও আচ্ছা আচ্ছা। প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে মার্চের 16 তারিখ, মার্চ 16 2020 মনে হয় বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এপ্রিল থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়। ফার্স্ট অফ অল আমাদের প্রত্যেকেরই প্রবলেম ফেস করতে হয়, কারণ আমরা এই জিনিসটার সাথে এজ ইউজুয়াল ছিলাম না। যদিও বা আমরা মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক, এগুলোর সাথে ইনভলভমেন্ট ছিল আমাদের, বাট জুম অ্যাপ বা অন্যান্য গুগল মিট এই জিনিসগুলোর সাথে আমরা এজ ইউজুয়াল ছিলাম না, অনেকেই হ্যাঁ ছিল হ্যাঁ। না। এই কারণে আমাদের প্রথম প্রথম অনেক সাফার করতে হয়। আস্তে আস্তে যদিও বা যেটা আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তবু এই ব্যাপারটা এরকমই যে আমরা চেষ্টা করছি যে যতটুকু কভার আপ করা যায়, কারণ এই সিচুয়েশনে আমাদের পক্ষে ক্যাম্পাসে যাওয়াটাও পসিবল না, আর ক্যাম্পাসে গিয়ে পড়াটাও যেরকম পসিবল না, বাসায় বসে থেকে চুপ করে থাকাটাও আমাদের পক্ষে পসিবল না। তো যতটুকু পারা যায় আচ্ছা আমাদের অনলাইনে ততটুকুই আমরা চেষ্টা করে গেছি আর কি, যে আচ্ছা, যতটুকু পারা ধন্যবাদ। যায়। আপনাকে পাশাপাশি একটা সম্পূরক প্রশ্ন করতে যাচ্ছি। যেহেতু জি। আপনারা আসলে মেডিকেলে আছেন, তো মেডিকেলের বিষয়টা আসলে আপনাদের এটা অনেক বড় একটা সেক্টর। আপনারা যখন প্রফেশনাল লাইফে যাবেন তখন আসলে অনেক কিছু আপনাদেরকে ফেস করতে হয়। আচ্ছা, তো এই যে হুম, হুম। আপনারা বছর খানেক হলো আপনারা ফিজিক্যালি ক্লাস করতে পারছেন না, তো এটা কি আপনাদের প্রফেশনাল লাইফে গিয়ে কি কিছুটা গ্যাপ থাকবে বলে আপনি মনে করেন? আসলে জিনিসটা গ্যাপিং জিনিসটা হচ্ছে কি, এইখানে দুইটার দিক চিন্তা করতে হয়। একটা হচ্ছে যে অনেকে চিন্তা করে যে এখানে আমরা মেডিকেল সেক্টরে যারা আছি, যে আমাদের কোনো প্রবলেম আমরা ফেস করতেছি কিনা, বা আমরা কোনো প্রবলেম ফেস করব কিনা, সামথিং লাইক দ্যাট। আসলে ব্যাপারটা কিছুটা এরকম যে যদি আহ, আমাদের আমাদের ফার্স্ট ইয়ারে, বা যদি চিন্তা করি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড, এই এই ফেজ গুলাতে মানে যারা ক্লাস করে বা করছেন তাদের ক্ষেত্রে হয়তো বা এতটা প্রবলেম হবে না ইন ক্লিনিক্যাল সেক্টর। বাট যদি দেখা যায় যে অন্য অন্য ফেজের কথা আপনি চিন্তা করেন, যেগুলোর সাথে প্র্যাকটিক্যালি রিলেটেড একটু পরিমাণে যেটা বেশি, সেক্ষেত্রে একটু প্রবলেম তো হবে। বাট আলটিমেটলি যদি আমরা আমাদের প্রফেশনাল এক্সাম যেগুলো থাকে বা আছে সেইগুলো তার আগে যদি আমরা কিছুটা সময় হলেও পাই আমাদের প্র্যাকটিক্যাল গুলো কমপ্লিট করার জন্য, হয়তো বা আমরা সেটা কপ আপ করতে পারবো। ওই যে আমি প্রথমে যে কথাটা বললাম যে 100% তো আর মানে রিকভারেবল না, বাট যদি কিছুটা সময় পাই হয়তো বা আমরা বেস্ট ট্রাই করতে পারি আমাদের সেই গ্যাপ গুলো পূরণ করার জন্য। কি বলবেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম আপনার কাছ থেকে অসংখ্য গুরুত্বপূর্ণ কিছু কথা। আমরা পরবর্তীতে আবার ইনশাআল্লাহ আপনার কাছে ব্যাক করব। আমরা এই জি। পর্যায়ে চলে যাচ্ছি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, এসএসসি 2021 বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ফার্স্ট বয় শাহেদ বি আকিলের কাছে। শাহেদ বি আকিল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আচ্ছা, তো আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যেটা, যে আসলে আপনারা তো রিসেন্টলি আপনারা এসএসসি 2021 পরীক্ষার্থী ছিলেন বা পরীক্ষার্থী আপনারা আছেন, পরীক্ষা সামনে হতেও পারে নাও হতে পারে, এইভাবে এরকম একটা পরিস্থিতি আমরা আছি অ্যাকচুয়ালি। তো যদি ইন কেস পরীক্ষা যদি না হয়, তো আসলে অনেক শিক্ষার্থীরা তো খুশি হবে, এটাই স্বাভাবিক। যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী থাকে অনেক সময় এরা খুশি হয়। তো আপনার কাছে কি মনে হচ্ছে, যদি পরীক্ষাটা হোক বা পরীক্ষা না হোক, কোনটি আপনি চাচ্ছেন? আমি আসলে চাচ্ছি পরীক্ষাটা যেন হোক, কারণ আমরা নবম শ্রেণী থেকে অনেক কষ্ট করে পড়ালেখা করছি। এখন বর্তমানেও কিছুটা পিছিয়ে হলেও আমরা 2020 সালে অনেক চেষ্টা করেছি, অনেক কষ্ট করেছি, অনলাইন ক্লাস করেছি, ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখেছি। সেগুলো দেখে আমরা আমাদের পাঠ্য বিষয়গুলো আয়ত্তে আনার চেষ্টা করেছি। এখন যদি আচ্ছা, আমাদের পরীক্ষাটা না হয়, মনের মধ্যে একটা কষ্ট থেকে যায় না? স্বাভাবিক, তাই ধন্যবাদ। আমরা চাই আসলে এটাই। পরীক্ষা হোক। হ্যাঁ। এছাড়াও জেএসসি পরীক্ষায় যাদের ফলাফল একটু খারাপ হয়েছিল, তারা কিন্তু বর্তমানে যদি অটো পাস দেওয়া হয় তাহলে কিন্তু পিছিয়ে যাবে। কিন্তু অনেক শিক্ষার্থী বাধা বাধা পেরিয়ে বাধা পূর্বে বাধা বাধা অতিক্রম করায় এখন বর্তমানে অনেক সচেতন হয়ে পড়ালেখা করেছে। যেমন আমি আমি আচ্ছা জেএসসি পরীক্ষায় এ প্লাস মিস করেছি, কিন্তু নবম শ্রেণীতে আমি ভালোভাবে পড়াশোনা করেছি এবং আলহামদুলিল্লাহ দশম শ্রেণীতে আমি প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছিলাম। তবে এখন যদি অটো পাস দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমার পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই আমি অবশ্যই চাইবো পরীক্ষাটা যেন হয় এবং যথাযথ মূল্যায়নের মাধ্যমে যেন আমাদের ফলাফল নিশ্চিত করা হয়।
আচ্ছা, ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। আচ্ছা, আমি আরেকটি সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি। আপনি যেহেতু হাই স্কুল লেভেলে আছেন, ডেফিনিটলি আপনার ক্লাসে তো বা আপনার স্কুলে দশম শ্রেণীতে অনেক শিক্ষার্থী থাকাটাই স্বাভাবিক, যেহেতু আপনি সরকারি স্কুলে আছেন। তো আপনারা প্রথম সারির যারা আছেন ডেফিনিটলি আপনারা অনেক চেষ্টা করছেন বা পরীক্ষার জন্য মুখিয়ে আছেন, পরীক্ষা দিবেন। তো যারা সাধারণত একটি ক্লাসে ভালো মন্দ এভাবেই থাকে স্টুডেন্ট, তো পিছনে যারা একটু পিছিয়ে পড়া শিক্ষার্থী যারা, তো তারা কি মানে পড়ালেখার টাচে আছে এই মুহূর্তে, আপনি কি সেটা জানেন? বা তারা কিভাবে তাদের পড়ালেখাটা কন্টিনিউ করছে, বা তাদের মনোভাবটা কি, তারা কি চায় যে পরীক্ষা হোক বা না হোক, কি চায় তারা? আমি অনেককেই দেখেছি তারা অটোপাস চাচ্ছে, কারণ সুবিধা সবসময় সুযোগ সুবিধা ভালোভাবে পাওয়া হয়নি অনেকের, অনেকে আবার চেষ্টাও করেনি, সেক্ষেত্রে সঠিকভাবে তো আর কিছু বলা যায় না। অনেকেই চায় পরীক্ষা হোক, অনেকেই চায় পরীক্ষা হোক না। তাই এটা যার যার ব্যক্তিগতভাবে হচ্ছে, কিন্তু কি বলবো, অনেকেই অটোপাস চায়, অধিকাংশই অটোপাস চাচ্ছে। তাই তারা আচ্ছা, আচ্ছা। তারা পিছিয়ে পড়েছে পড়ালেখা থেকে, সেটা মানতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আবার ইনশাল্লাহ শাহেদ ভাই আকিলকে অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। আমরা আবারও পরবর্তীতে ব্যাক করবো আপনার কাছে। এই পর্যায়ে চলে যাচ্ছি আমরা আমাদের মৌলভীবাজার সরকারি কলেজের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী জনাব খান মোহাম্মদ আলামিন সাহেবের কাছে। জনাব খান মোহাম্মদ আলামিন সাহেব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম আচ্ছা, এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, তো আমরা আপনার কাছে শুরুতেই একটি তীর্যক প্রশ্ন করি। আচ্ছা, আমরা তো শুনলাম আমাদের বাকি অতিথিবৃন্দের কাছ থেকে যে কিভাবে পড়ালেখা চলছে বা তাদের প্রতিষ্ঠান কিভাবে চেষ্টা করে যাচ্ছে। তো আপনি যেহেতু সরকারি কলেজে আছেন, আচ্ছা, এই 2 বছর যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আসলে অনেক গ্যাপ হচ্ছে, এটাই স্বাভাবিক। গ্যাপ হওয়াটাই স্বাভাবিক, যেহেতু করোনা প্যান্ডেমিক সিচুয়েশন, এটা আমাদের কারোই হাত নাই। কিন্তু এক্ষেত্রে সরকারি ভাবে বা সরকারের পক্ষ থেকে বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি কি গ্যাপ আছে, মানে শিক্ষার্থীদেরকে এগিয়ে নিতে গিয়ে কি কি গ্যাপ তারা করছেন আপনার কাছে, মানে কোন জিনিসগুলো ধরা পড়তেছে বা কোন জিনিসগুলো আপনি মনে করতেছেন যে আসলে গ্যাপ হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ জনাব ওমর ফারুক টিপু ভাইকে। আমার কাছে প্রথমত আসলে যখন কোভিড-19 আপনার 2019 সালের ডিসেম্বরে আপনার উহানে যখন ছড়িয়ে পড়ে, তখনই সেটা নিয়ে একটা আলোচনা সারা বিশ্বব্যাপী চলছিল। এটাকে বাংলাদেশ সরকার প্লাস আমাদের দেশের, আমি যদি বলি ওভারঅল জনগণ মিলিয়ে আমরা তেমন একটা পাত্তা দেওয়া হয় নাই তখন, যখন উহানে করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়ে। তারপর যখন খুব সম্ভবত 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, তারপরে একটা হইচই পরিবেশ সৃষ্টি হয়ে যায়। তার এরই প্রেক্ষাপটেই সরকার বাধ্য হয়ে 8 মার্চের পরেও, সংক্রমণটা ধরা খাওয়ার পরেও আরো কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান চলছে। 17ই মার্চ থেকে মূলত বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তো এই বন্ধটাকে এমন ভাবে বাড়ানো হয়েছে, এখন মনে হয় 40 দফা, খুব সম্ভবত 40 বার 35 থেকে 40 বার আপনার এই মাসের এত তারিখ খুলে দিব, এই মাসের এত তারিখ, মানে এইরকম একটা কি, এই যে আপনার হজবরল অবস্থার মধ্যে যাচ্ছিল। তো মাননীয় শিক্ষামন্ত্রী চেষ্টা করেছেন যে আমরা খোলার চেষ্টা করব, এরকম ভাবে আমাদের আশার বাণী শুনিয়ে আজ আমরা 18 মাস, 17-18 মাস অতিক্রম করছি। তো এর মধ্যে আমাদের সংক্রমণ প্লাস কোভিডে আক্রান্তের সংখ্যা, মৃত্যু, এগুলো এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 4 মাসের মধ্যে কিন্তু একটা অবস্থা ভালো ছিল। তখন কিন্তু সংক্রমণটা গত বছরের মার্চের দিকে যেরকম ছিল, শেষ বছরের শেষে এসে একটু কমে গেছিল। তখন দেখছি আমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্চে গত বছরের স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল নভেম্বর ডিসেম্বরের নাগাদ। আর তখনও মৃত্যুর সংখ্যা 8 জন 6 জন এই টাইপের, বা শনাক্তের সংখ্যা 480 220 এই টাইপের একটা অবস্থা ছিল। তখনই যদি একটা বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া যেত, বিশেষ করে যাদের চাকরির বয়স চলে যাচ্ছে, 4th ইয়ার ফাইনাল ইয়ারে এসে একটা পরীক্ষা 2টা পরীক্ষা বাকি রয়েছে, ভাইভা রয়েছে, ল্যাব টেস্ট, এই টাইপের যারা ছিল তাদেরকে যদি একটু চিন্তা করা হতো, তাদেরকে নিয়ে যেভাবে চিন্তা করার দরকার ছিল। যেমন আমরা কিছুদিন আগে যেটা আমরা পত্র পত্রিকা বা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া জানতে পারছি যে জাপান এই 18 মাসের মধ্যে জাপান 2 মাস ওদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে, আর বাকি টাইমটাই কিন্তু ওরা খুলছে, বন্ধ রাখছে। আপনি যদি দেখেন আমেরিকার কথাই চিন্তা করেন, কানাডা বা আপনার উন্নত ইউরোপের কথা,
ওরা কিন্তু সবসময় কন্টিনিউর মধ্যে, আমরা যেভাবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাকি সবকিছু খুলছি বন্ধ করছি, খুলতেছি বন্ধ করতেছি, ওরা কিন্তু অন্য সবকিছুকে টোটালি বন্ধ রেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে বন্ধ করতেছে, এই টাইপের একটা অবস্থা ছিল। তো আমরা আসলে কি বলবো, এটা আমাদের ব্যাড লাক যে আমরা অন্য সবকিছুকে প্রায়োরিটি দিছি কিন্তু শিক্ষাকে প্রায়োরিটি দেই নাই। যেভাবে অন্যান্য জাতিরা শিক্ষাকে প্রায়োরিটি দিয়ে ওরা বন্ধ এবং খোলা এই দুইটার মধ্যে ছিল, আমরা ইচ্ছা করলে এটা পারতাম, বা সরকার যদি ইচ্ছা করতো যে শিক্ষার্থীদের একটা অংশ একটা সময় সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা এখন গণপরিবহন চালু করতেছি, বা মাঝখানে আমরা দেখছি ট্রেন বা লঞ্চ বা বিমান এসব কিছু কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে খোলা হয়েছে আবার বন্ধ হয়েছে, খোলা হয়েছে বন্ধ আছে। এই যে এখন 7 দিনের জন্য করোনাকে আমরা কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিছি, এই 7 দিন আর করোনা কোয়ারেন্টাইনে থাক, আমরা চলি, তাহলে আবার আমরা 30 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আবার করোনাকে কোয়ারেন্টাইন মুক্ত করব, এই টাইপের শিক্ষাটাকে আমরা এভাবে ইচ্ছা করলে আমরা পারতাম যে সবকিছুকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে শিক্ষাকে স্বাভাবিক করার। তারপরে দেখুন আপনার ইউনিসেফ তো আগে থেকে বলে আসছিল, ইউনিসেফ সহ, যে এটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে লং টাইম হয়ে যাচ্ছে আমাদের, শিক্ষার্থীরা এগিয়ে চলছে, এর মধ্যে প্রায় মনে হয় 162 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এই করোনার টাইমে, যতটুকু এই গ্যাফের মধ্যে আত্মহত্যা করেছে, অনেকে পড়ালেখা ছেড়ে দিচ্ছে, বিদেশে পাড়ি জমাচ্ছে, যে এখন একটা হুমড়িকে এখন ইউকে বা অন্যান্য দেশে স্টুডেন্ট ভিসার একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, মানে তার 4th ইয়ার 3rd ইয়ার এরকম টাইপের অনার্স ছিল। তো নিশ্চিত একটা শিক্ষা জীবন বা ভবিষ্যৎ এটা চিন্তা করে অনেকে এখান থেকে ব্যাক করে দিয়েছে। তো আমরা কিন্তু ইচ্ছা করলে পারতাম যে শিক্ষার্থীদেরকে একটু স্কুলে আনা বা কলেজ ইউনিভার্সিটি খোলা রেখে আবার চালু করা। সংক্রমণের এখন যেটা আমরা করতেছি, এখন তো সংক্রমণ অনেকটা বাড়ছে বা সংক্রমণের মৃত্যুর দিকটা অনেক বেশি। তো মাঝখানে কিন্তু এই যে এই বছরের শুরুর দিকে বা গত বছরের শেষের দিকে এই অবস্থাটা ছিল না, তখন এটা সিদ্ধান্ত নেওয়া যাইতো যে কি করা যায়, এই যাদের একদম বয়স কাছাকাছি চলে যাচ্ছে বা যারা ছোট বয়সের পূর্ণ শিক্ষার্থী, এদের একটা ব্যবস্থা নেওয়া যাইতো, ইচ্ছা করলে কিন্তু বার্ষিক পরীক্ষাটা নেওয়া যাইতো। এই আপনার যে আচ্ছা আচ্ছা, স্থানের যে ঠিক আছে, বিষয়টা। ধন্যবাদ জনাব আলামিন সাহেব। আমরা আসলে আপনার কাছ থেকে খুবই ইনফরমেটিভ তথ্যবহুল অনেক কথা শুনলাম, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমি আসলে আবার বরাবরের মতো আপনাকে আবার আরেকটি সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি। এই যে আপনি তো রিসেন্টলি হয়তো বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনাদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে ভাইবার মধ্য দিয়ে 4th ইয়ার, তাই না? না, আমাদের যে এটাই একটু বলি, আমি ইনফরমেশনটা দিই আগে। তো জাতীয় জি। বিশ্ববিদ্যালয়ের 2015-16 সেশনের 36,000 শিক্ষার্থী যারা বিজ্ঞান বিভাগে আছে, এদের এখনো ভাইভা নেওয়ার ব্যবস্থা করা হয় নাই। বাকি সবার এই আচ্ছা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তারা বাকিদের নেওয়া হয়েছে। তো ল্যাব টেস্ট প্লাস ভাইভা এই দুইটা থাকার কারণে, ল্যাবটার সাথে থাকার আচ্ছা কারণে আচ্ছা, নেওয়া হয় নাই। বুঝছি, তাহলে তো ঠিক তাহলে আছে, এটা তো আসলে অনেক সমস্যা। আচ্ছা, এই যে আপনাদের দীর্ঘ একটা সেশন জটের মধ্যে আপনারা পড়ে গেলেন, তো এই যে সেশন জটের কারণে ডেফিনেটলি এটা প্রফেশনাল ক্যারিয়ারে গিয়ে একটি মানে আপনাদেরকে একটি মোটামুটি একটা ধাক্কা খেতে হবে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? এই যে একটা সেশন জটের কারণে আপনাদের অনেকটা ইয়ার লস হয়ে যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে গিয়ে আপনারা অনেক পিছিয়ে যাচ্ছেন, বা এইটা হয়তো বা জানি না গভর্নমেন্ট কোন ডিসিশন দিবে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন, বা আপনার ফিউচার প্ল্যানের সাথে এটা কি সাংঘর্ষিক হচ্ছে কিনা, বা কিভাবে আপনি এটাকে মানে আপনি সমন্বয় করবেন? এই বিষয়টা হচ্ছে আমাদের অলরেডি যে আইডি কার্ড যেটা, এটার মেয়াদ হচ্ছে আপনার জুন 2019-এ শেষ হয়ে গেছে আইডি কার্ডের মেয়াদ। আর সেশনটাও আমাদের 2000, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জোট নিরসনের জন্য যে ক্লাস প্রোগ্রাম চালু করছিল, সেটার আলোকে আপনার 2019 সালের ডিসেম্বরে আমাদের কোর্সটা শেষ হওয়ার কথা, এই 4 বছর মেয়াদি অনার্স কোর্স যেটা। তো এই 4 বছর মেয়াদি অনার্স কোর্স এখন 6 বছরে পড়ে গেছে, 19টা তো গেলই, 19 গেছে, 20ও গেছে, 21ও গেল, যাচ্ছে 22-এ কি হবে, 22-এ কি এটার সমাধান হবে তা নিয়ে আমরা চিন্তিত। তো এই বিষয়টা, এই যে স্টুডেন্ট আমাদের চাকরির বয়সের ক্ষেত্রে আপনি দেখেন বাংলাদেশ, আহ এখানে একটা বিষয় আমি বলি, এমনিতেই আমাদের শিক্ষা পদ্ধতিতে একটা সমস্যা আছে, মানে একটা গ্যাপ যেটা, ওই যে আমাদের একটু আমি ইনফরমেশনের জন্য বলতেছি, এটা গ্যাপটা হচ্ছে আপনার, আমরা ইন্টারমিডিয়েট এই সেশন যেটা বাংলাদেশে আমরা ক্লাস 9 থেকে যেটা শুরু করি, সায়েন্স আর্টস কমার্স, পৃথিবীর আর হুম কোনো দেশে কিন্তু এই জিনিসটা নাই, শুধু বাংলাদেশেই এটা হয়। এটা হচ্ছে আপনার 1960 সালের যে শিক্ষানীতি ছিল পাকিস্তান আমলে, এটা দিয়ে আমরা এখন চালিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে একটা সমস্যা। আর যে সমস্যার কথা এই চাকরির যে বয়সের বিষয়টা, আমরাই হচ্ছি মনে হয় পৃথিবীর একমাত্র দেশ যেখানে 40-এর পরে আর চাকরিতে সরকারি চাকরিতে যোগদানের সুযোগ নেই। আমাদের প্রতিবেশী ভারত, ওরা কিন্তু 49 বছরে, ক্ষেত্র বিশেষে 51 বছর বয়সে ওরা চাকরিতে নেয়।
অনেক অনেক দেশ এরকম আছে যে মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি সরকারি জবে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখেন। তো এই আপনার সব সেক্টর নিয়েই আপনার কিভাবে এই যে প্রণোদনা দিয়ে গার্মেন্টস সেক্টরকে চালু রাখা যায়, কিভাবে গণপরিবহন খোলা যায়, কিভাবে কলকারখানা চালু, কথা ব্যথা আছে, আলাপ আলোচনা করতেছে বলতে। তো এই যে একটা সেক্টর, শিক্ষা একটা জাতীয় মেরুদণ্ড, আমরা যেটা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তো জাতীয় মেরুদণ্ড যেটার উপর ভিত্তি করে জাতি দাঁড়িয়ে আছে, সরীসৃপ না হয়ে মেরুদণ্ডী প্রাণী হিসেবে মানুষ যেটা চলবে, এই বিষয়টাকে নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে না, এত বেশি প্রণোদনার কথা। প্রণোদনা তো আর বাদ দিলাম, এটা কি এখন দেখতেছেন যে আপনার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, বেসরকারি স্কুলের শিক্ষকরা শিক্ষকতা পেশা ছেড়ে এখন রিক্সা রিক্সা নিয়ে এই রাতের আধারে ওদের মানে মান সম্মানের বইয়ে রাতের আধারে ঢাকায় রিক্সা চালাচ্ছে, পান বিক্রি করতেছে, সিগারেট বিক্রি করতেছে। যে শিক্ষকরা একসময় জি ক্লাসে জি। ছাত্রদের বলতো সিগারেট খাওয়া এগুলো মানে ঠিক না বা দুষ্ট ছেলের, ওরাই বাধ্য হয়ে এখন এখন সিগারেটের ব্যবসা মানে দোকান দিয়ে কোনোভাবে। তাহলে এই যে করুণ চিত্রগুলা শিক্ষা ব্যবস্থার, শিক্ষকদের, ছাত্রদের, তাহলে এগুলো নিয়ে আলোচনা যেভাবে আলোচনা হওয়ার কথা ছিল কোভিড পরিস্থিতির সময়, কিন্তু সেভাবে আমরা কোনো আলোচনা দেখতে পাচ্ছি না। এগুলো নিয়ে যেভাবে এই কথাবার্তা দরকার ছিল এভাবে কথাবার্তা হচ্ছে না। তো এভাবে যাচ্ছেই, মানে গত বছরটা তো এভাবে গেল, এই বছরটা কিন্তু এভাবে আমরা করোনার দোহাই দিয়ে দিয়ে বলছি। আজকেও আপনি দেখবেন ইউনিসেফ, ইউনেস্কো ওরা যৌথ বিবৃতিতে বলছে যে অবিলম্বে বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে প্রাইমারি থেকে হাই স্কুল এগুলো খুলে দেওয়া হোক। কারণ এই সেক্টরের এই যে শিশুগুলো এতদিন ধরে ওরা বাসায় মানসিকভাবে ওরা বেকারগ্রস্ত হয়ে যাচ্ছে, ওরা গেমিং এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, ওরা নিজেদেরকে এই সোশ্যালিজমের দিকে নিয়ে আসতে পারতেছে না। তো আজকেও কিন্তু আপনার ইউনেস্কো, ইউনিসেফ এগুলো বিবৃতি দিয়েছে যে বিশেষ করে বাংলাদেশ সহ এই যে অনুন্নত দেশগুলো আছে, 19টা দেশের কথা বলছে ওরা, এই 19টা দেশের প্রায় 15 কোটি শিক্ষার্থী, এদের যে অবস্থা, তাহলে এই অবস্থার মধ্যে দিয়ে চলতে থাকলে ওরা কিন্তু একসময় এই এমন একটা প্রজন্মে পরিণত হবে। আর এই প্রজন্মটাকে আবার রিকভারি করে আগের জায়গায় নিয়ে আসাটা আসলে আরো 20 বছর বা 25 বছরের মধ্যে সম্ভব কিনা, এটা নিয়েও একটা জি এই জি, ধন্যবাদ। দুশ্চিন্তায় অসংখ্য আছে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ খান মোহাম্মদ আল আমিন সাহেবকে। আমরা আপনার কাছ থেকে খুবই চমৎকার চমৎকার কিছু ইনফরমেশন আলোকে আমরা কথা শুনলাম। নিঃসন্দেহে আমাদের দর্শক যারা আজকের প্রোগ্রামটি উপভোগ করেছেন, আমাদের অবশ্যই আজকের প্রোগ্রামটি ভালো লাগার কথা। আমি আবারও আমাদের দর্শক বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা আমাদের প্রোগ্রামটি বিভিন্ন জায়গা থেকে, দেশে প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, লাইক করছেন, কমেন্ট করতেছেন এবং আমাদেরকে শেয়ার করে এবং আমাদের দর্শকদেরকে, বিশেষ করে আমাদের অতিথিবৃন্দদেরকে আপনারা সহযোগিতা করছেন। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে আমি আবার চলে যাচ্ছি মুসাদ্দিক আহমেদ লিমন সাহেবের কাছে। আমি আপনার কাছে এখন জানতে চাইবো, আপনি তো প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু আছেন, আপনারা ডেফিনেটলি পড়াশোনা করছেন, তো এর মধ্যেও এই যে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার দরুন শিক্ষার্থীরা আসলে অনেকেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কিছুতে জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, কি অনেকে দেখা যাচ্ছে এডিক্টেড হয়ে যাচ্ছে এই বাসায় থাকার কারণে, বা বিভিন্ন ধরনের যে নেশাগ্রস্ততা মানে হচ্ছে, অথবা যে টিকটক টাইপের কিছু ভিডিও বা শিক্ষামূলক ভিডিওগুলোর চাইতে টিকটক লেভেল বা ওই টাইপের কিছু ভিডিও নিজেরা তৈরি করছে। তো এই ক্ষেত্রে এই শিক্ষার্থীদের এই মানে বিষয়টা আসলে হওয়ার কারণটা আপনি কি মনে করেন, কিংবা আপনি কি এরকম কোনো পরিস্থিতি ফেস করেছেন কিনা, অথবা আপনার পরিচিত কেউ অথবা আপনার সহপাঠী কেউ কি এইভাবে কোনো মুখোমুখি হয়েছে কিনা, এটা কি আপনার জানা আছে, বা এটা আপনি কি মনে করেন এই বিষয়টি? মুসাদ্দিক আহমেদ লিমন সাহেব, কি শোনা যাচ্ছে আমার কথা? ধন্যবাদ টিপু ভাইকে আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আপনি হ্যাঁ হ্যাঁ। যে কথাগুলা বললেন আসলে এগুলা চিন্তার কারণই হয়ে দাঁড়িয়েছে এখন, যেহেতু আমরা ইউনিভার্সিটি লেভেলের শিক্ষার্থী বা আমরা গ্রাজুয়েশন শেষ করে ফেলেছি, তো একটা ব্যস্ততার মধ্যে আপনারা জানেন যে আমাদের ইউনিভার্সিটিতে অনেক অ্যাসাইনমেন্ট থাকে, প্লাস টেস্ট থাকে, তাছাড়া আমাদের ফাইনাল ইয়ারে কিন্তু থিসিস থাকে, যেটাতে আমাদের অনেক সময় ব্যয় করতে হয়। এটা নিয়ে কিন্তু আমরা বলতে গেলে আমাদের তেমন এই পড়াশোনার বাইরে যে আমরা এই প্যান্ডেমিকের সময় কোনো কিছু করবো এটার সময় কিন্তু আমরা তেমন পাইনি, যার কারণে হয়তো আমরা এই টিকটক বলেন আর অন্যান্য এডিকশন বলেন বা খারাপ জায়গা বলেন, এই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটাই মানে দূরে ছিলাম। কিন্তু আমাদের আশপাশে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি, আলামিন ভাই যা বললো, ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়ছে বা যারা গ্রাম দিকের ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ছে, তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে এই দিক থেকে, যেহেতু তারা কিন্তু তাদের ক্লাস কিন্তু অনেক
দেরিতে শুরু হয় বললে চলবে না, যেহেতু কিছু অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছিল করা হয়েছে বা সিদ্ধান্তগুলো যা ছিল এলাকায় অনেকেই কিন্তু স্মার্টফোন থাকে, তখন বাচ্চারা কি করবে, ঘরে বসে ওই স্মার্টফোনটাই যে কোনো ভাবে চুরি করে হোক বা লুকিয়ে হোক তারা কিন্তু ইউজ করে। ঘরে বসে বসে কিন্তু ইউজ করতে করতে তারা কিন্তু বিভিন্ন মাধ্যম বেছে নেয়, যা ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল টিকটকের উপরে। টিকটক প্লাস পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলেছে এই প্যান্ডেমিকের সময়। আমরা অনেক নিউজ দেখেছি, অনেক লেখালেখি হয়েছে এইসব নিয়ে, অনেক ছাত্ররা জি বা টিকটক নিয়ে নেশাগ্রস্ত হচ্ছে। এই টিকটকের মানে মানসিক যে বিকাশ ছিল তা ভুলে তারা কিন্তু অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তাছাড়া পাবজি, ফ্রি ফায়ারে কিন্তু আপনি জেনে থাকবেন যে ওগুলা খেলতে কিন্তু টাকার দরকার হয়, বিভিন্ন স্টেপে রাইজ করতে হলে টাকার যোগান করতে হয়। তারা কিন্তু ওই টাকার যোগান করতে গিয়ে বিভিন্ন খারাপ পথ বেছে নিয়েছে। তাছাড়া অনেক এই মোবাইল ফোন না পেরে অনেক আমরা দেখতে পেরেছি। যারা নিয়ে যাবে আমাদের সমাজ ব্যবস্থা, মানে এটা মতো এতদিন আগেও হয়তো আপনি জেনে থাকবেন যে টিকটকের মা কিভাবে মানব পাচারও শুরু হয়ে গেছে। তারা কিন্তু এই যে না, তারা কিন্তু আমাদের সমান এই যে যুব সমাজই বলতে হবে। তো তারা কিন্তু ধ্বংসর সম্মুখীন হয়ে যাচ্ছে। তারা যদি এইভাবে চলতে থাকে আর প্যান্ডেমিকে যদি আমাদের সরকার বা আমাদের শিক্ষা সুন্দর ব্যবস্থা না নিতে পারে, এই সমস্ত টিকটক বলেন, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, এগুলার তাছাড়া কিন্তু আমাদের এই দিকগুলা থেকে বিবেচনার মধ্যে সব থেকে আমাদের পরিবারকে, যাদের পরিবারের ছোট বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আমরা খুব নজরদারির মধ্যে রাখতে হবে। তারা কি হয়েছে, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আমাদের ওখানে যে আমাদের যে সময় স্কুল কলেজ খোলা ছিল, শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল, সব একটা রুটিনের মতো। যখন প্যান্ডেমিক সিচুয়েশনটা আসলো তখন যেমন সব রুটিন গুলা মানে আর রুটিন থাকে না, কেউ কিন্তু আর রুটিন মানছে না, কে কখন ঘুম থেকে উঠছে, খাওয়া দাওয়ার ঠিক নেই। প্লাস আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের প্রফেসরও দেখি লেখালেখি করেছিলেন একটি প্রতিবেদনে যে মানে ছাত্রছাত্রীরা ঘরে থাকতে থাকতে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। তারা বিভিন্ন গুলো কিন্তু কারণে, যে করোনা ভাইরাস হওয়ার কারণে। তাছাড়া আমাদের প্রান্তিক লেভেলের যে শিক্ষা, তারা কিন্তু অনেক শিক্ষা থেকেও ঝরে যাচ্ছে। তাদের কাছে স্মার্টফোন নেই, স্মার্ট ডিভাইস নেই। তাছাড়া সরকার কিন্তু তেমন ভাবে তাদের কাছে পড়াশোনার জন্য রিস্ক করতে পারছে না, যে তারা আসলে কিভাবে পড়াশোনা করবে বা কিভাবে চালিয়ে যাবে। এইভাবে কিন্তু সরকারের তেমন কোনো মহৎ উদ্যোগ বা সৎ উদ্যোগ আমার চোখে পড়েনি। তার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। তারপর আমি বিবিসি নিউজের একটা প্রতিবেদন পেলাম, বাংলাদেশও কিন্তু আগে 2019 কিন্তু প্যান্ডেমিক হওয়ার পর আপনি জানেন যে 2 বছর হতে চললো স্কুল কলেজ বন্ধ। যারা এই গ্রাম লেভেলের বাবা যে বছর আমি ঘরে রাখে কি করব, স্কুল কলেজ তো বন্ধ, কিন্তু এই দিক দিয়ে কিন্তু বাল্য বিবাহের প্রভাবটাও বেড়েছে। তাছাড়া আমাদের যে শিক্ষা ব্যবস্থার সরকারের যে অবস্থা, সরকার কিন্তু আমাদের আলামিন ভাই যেটা বললো, আলামিন ভাইয়ের সাথে আমি সহমত পোষণ করি যে আমি কিছু স্বাভাবিক করতে পারলাম, চালু করতে পারলাম, কিন্তু জাতির যেখানে মেরুদণ্ড শিক্ষার উপর নির্ভর করে, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা কেন আমরা করতে পারলাম না বা চালিয়ে যেতে পারলাম না, এটা কিন্তু অনেক চিন্তার বিষয়। তাছাড়া এমন কোন স্টেপও দেখলাম না যে শিক্ষা ব্যবস্থা আমরা অনলাইনেও কিভাবে যাতে আমাদের গ্রাম লেভেলের ছাত্ররাও যাতে সহজে তারা এই শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে না পড়ে, সেই ধরনের কোনো পদক্ষেপও দেখিনি। তাছাড়া আলামিন ভাই যেটা বললো সেশন জট, ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, এটা কিন্তু সেশন জট কিন্তু অনেকটাই কমে গিয়েছিল বিগত বছরগুলিতে। এখন দেখেন আবার এই করোনা ভাইরাস হওয়ার পর ওদের প্রায় 6 বছর হয়ে গেছে কিন্তু ওদের গ্রাজুয়েশন শেষ হয় নাই। তো এইগুলো কিন্তু আমার মনে হয় না, একটা মানে একটা জাতি নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপরে। যে জাতি বেশি শিক্ষিত সে জাতি উন্নত, এটা আমরা সবই জানি। আমরা যদি আজ আমেরিকার দিকে লক্ষ্য করি, আমরা যদি আজ চায়নার দিকে লক্ষ্য করি, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে লক্ষ্য করি, তারা কিন্তু শিক্ষা খাতে অনেক দূরে এগিয়ে যাচ্ছে, তাদের শিক্ষার কিন্তু প্রসার হচ্ছে দিন দিন। কিন্তু এই দিক থেকে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় যারা, তাদের এত অনীহা কেন আমি কিছু বুঝতে পারতেছি না, বা কেন তারা এটাকে স্বাভাবিক করতে নিতে চাচ্ছেন না, এটারও কিন্তু আমি কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছি না, যেটা আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। তাছাড়া
আমাদের শিক্ষা ব্যবস্থার যদি একটা করে কিন্তু আমাদের বেকার আছে এই ইউরোপিয়ান ইন্টেলিজেন্স বাংলাদেশ 48% গ্রাজুয়েটই কিন্তু বেকার। এই দিক দিয়েও কিন্তু বাংলাদেশ সরকারের তেমন কোনো পদক্ষেপ আমরা দেখিনি, বা কিভাবে এই জিনিসটাকে কুপ আপ করা যায় বা কমিয়ে আনা যায় এর সৎ উদ্যোগ আমরা কখনোই দেখতে পারিনি। তাছাড়া ধরেন আন্তর্জাতিক সংস্থা তারা একটা প্রতিবেদন করেছিল করোনা ভাইরাসের সময়, বাংলাদেশের প্রতি 4 জন যুবকের মধ্যে 1 জন যুবক বেকারগ্রস্ত হচ্ছে, কিন্তু সরকারকে কিন্তু আমরা এর উপর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। তাছাড়া আরেকটা সরকারের আমি আমার ব্যক্তিগত মতামত থেকে যেটা বলবো যে 2020 সালে যেটা আমাদেরকে এইচএসসি অটোপাস দেওয়া হলো, তা কতটুকু যুক্তিসঙ্গত এটা আমার কাছে মনে হয় না। যে অটোপাস 14 লাখ শিক্ষার্থীকে আপনি অটোপাস দিয়ে দিলেন। আপনি বিগত 2 বছরের যদি পাশের হার দেখেন, ছিল 73.93% আর ছিল 66.64%, কিন্তু অটোপাস দেওয়ার ফলে কিন্তু সবাই মানে 100% শতভাগ কিন্তু পাস হয়েছে। এটা কিন্তু আমাদের পরবর্তী সময়ের জন্য আমাদের যে বেকারত্বের হারটা এটা বাড়ানোর জন্য ব্যাপকভাবে মানে ভূমিকা পালন করবে। একভাবে আমরা এই বেকারত্বকে বের আসতে পারছি না, তার মাঝে আবার অটোপাস দিয়ে কিন্তু আমাদের একটা মানে শিক্ষার সুষম বন্টন হয়েছে বলে আমার মনে হয় না, যার মানে বাংলাদেশকে অদূর ভবিষ্যতে অবশ্যই নিতে হবে, কারণ যার শিক্ষা ব্যবস্থা মানে ভঙ্গ হয়ে যাবে সে জাতি এমনিতেই ধ্বংস হয়ে যায়। তো আমার রিকোয়েস্ট থাকবে যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা যারা জড়িত তারা যাতে খুব সুন্দরভাবে বিষয়টা দেখেন, যে শিক্ষা ব্যবস্থাটাকে যত সম্ভব মানে স্বাভাবিক করা যায়, যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদেরকে তাদের মানে পাঠ্যসূচিতে আনা যায়। তাছাড়া শিক্ষার্থীদের তাদের এই যে টিকটক বলেন এই দিকে যাতে ফিরিয়ে আনা যায় এই উদ্যোগ নেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম, ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদেরকে প্রোগ্রামটি দেখছেন বিভিন্ন জায়গা থেকে, সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী জনাব ফাইক ইফতিদার কাছে। আচ্ছা জনাব ফাইক ইফতিদা, আপনার কাছ থেকে আমরা এর আগে অনেক কিছু কথা শুনছিলাম। এই পর্যায়ে আমি আপনাকে আবার প্রশ্ন করতে যাচ্ছি, যে প্রশ্নটি হচ্ছে শিক্ষার্থীদের এই সময়টাতে তাদের নৈতিক মানোন্নয়নের ক্ষেত্রে কোন কোন ভূমিকাটা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যেহেতু আপনারা আসলে মেডিকেলে থাকার কারণে ডেফিনেটলি আপনারা ব্যস্ত আছেন, কিন্তু অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে প্রতিষ্ঠান বন্ধ থাকার দরুন তাদের ব্যস্ততা আসলে অনেকটা কমে গিয়েছে। সুতরাং তাদের এই সময়টা তারা অন্য কোনো কাজে নিজেদেরকে ইনভলভ করে ফেলছে বা করতেছে। তো এই সময়টা তাদের নৈতিক মানোন্নয়নের জন্য কোন কোন পদক্ষেপ নেওয়াটা জরুরি বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ টিপু ভাই আমাকে আবার কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আপনি প্রথম যে কথাটা বললেন যে নৈতিক ভাবে এই জিনিসটা, প্রথম যে জিনিসটা যে একটা সামাজিক জীব যখন অসামাজিক হয়ে যায় তখন সেটার বিরূপ প্রভাব কিন্তু সম্পূর্ণ সমাজ এবং পুরো বিশ্বের উপরই পড়ে। আমরা বর্তমানে যে সিচুয়েশনে আছি আমরা কিন্তু স্বীকার করি আর নাই করি একটা অসামাজিক এবং অস্থিতিশীল অবস্থায় আমরা আছি। এখন যদি আসি যে আপনি যেটা বললেন যে এখন মানে ডিভাইস গুলা হাতে থাকে বা এটার মিস ইউজ, আসলে এটার ইউজ এবং মিস ইউজ যদিও বা নিজের উপর ডিপেন্ড করে, কিন্তু আমি মনে করি যে সেটার 50-50 আপনি নিজের কাছে আছে, প্লাস আপনার পারিপার্শ্বিক পরিবেশ যেটা আছে সেটার উপর আপনি নিজেও ম্যানিপুলেটেড সামহাউ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। যখন আপনি এখন বাসায় আছেন, আপনি রেগুলার হয়তোবা অনলাইন ক্লাসের সাথেও জড়িত, বাট এর বাইরে আপনি কি করতেছেন সেটা ফ্যাক্ট। কারণ আমি ক্লাসগুলো করার পরে এটা স্বীকারযোগ্য বা অস্বীকারযোগ্য, মানে 80% স্টুডেন্ট কিন্তু মনোযোগ দেয় না, জাস্ট ঢুকতে হবে বলে ঢুকলাম, ক্লাস করাইতে হলো বলে করলাম, কিন্তু এর বাইরে আসলে কি করা হচ্ছে। এর বাইরে আগে আমরা বিকালবেলা বন্ধুরা আড্ডা দিতাম, তখন হয়তো আমাদের বাসা থেকে বলতো আড্ডা দাও কেন, বাট কেন দিতাম, এখন যদি ওকে জিজ্ঞেস করেন আড্ডা দিতে যাও তখন বলবো আমার ফ্রি ফায়ার একটা ম্যাচ বাকি আছে ভাই, তোমার কাছে কাস্টম আছে কিনা। জিনিসটা চেঞ্জ হয়ে আসছে। আমরা যেখানে আগে কারোর সাথে কথা বলতে আড্ডা দিতে মানে আমাদের মন চাইতো, এখন মনটা চায় যে একটু ফোন নিয়ে ফোনে চার্জ আছে কিনা। আগে যেখানে খবর নেওয়া হতো যে আমার বন্ধুটা ফ্রি আছে কিনা আড্ডা দেওয়ার জন্য, এখন সেটা ফোনের চার্জ আছে কিনা সেটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে একটু আগে লিমন ভাইও বললেন প্লাস বাকিরাও বললেন যে টিকটকের যে ব্যাপারটা,
একটা সমাজের কতটুকু মানবিক অবক্ষয় হলে এরকম একটা অবস্থা হতে পারে। এখন এই ক্ষেত্রে আমি এটা সম্বন্ধে কিছুটা পজিটিভও যদি বলি, কি টিকটক ইউজের যে ব্যাপারটা, অন্যান্য কান্ট্রি তো তারা ইউজ করে, কিন্তু তাদের কন্টেন্ট এবং আমাদের দেশের কন্টেন্ট মনে হয় যেন দুটো রাইট, ভিন্ন দুনিয়ার দুই কন্টেন্ট। মানে তারা রাইট, অনেক রাইট। সময় এডুকেটিভ ওয়েতে এটাকে ইউজ করতেছে, যে একজন একটা করতেছে, সেটাকে ডাবলিং করে আরেকজন এটা করতেছে। বাট আমাদের দেশে হচ্ছে মানে কুরুচিপূর্ণ সব কন্টেন্ট, মানে যেগুলো আসলে আপনি বলতে পারেন যে আমি নামাজের জন্য অজু করে আসছি, ভুলেও যদি টিকটকের কোনো ভিডিও সামনে পড়ে তাহলে আমার অজু চলে গেল, ব্যাপারটা হলো এরকম। তো এই ক্ষেত্রে যে স্টেপ গুলা নেওয়া যেতে পারে, আসলে খোদে মস্তিষ্কে আমার যতটুকু ধরে, প্রথম যে জিনিসটা হচ্ছে যে ধর্মীয় শিক্ষা এবং অনুশাসন রাইট। জিনিসটাকে অতিরিক্ত অনেকে বলে যে অতিরিক্ত একটা জিনিস আছে না, যে অতিরিক্ত না আবার ছেড়ে দিলেও চলবে না। কারণ আমাদের যে ধর্ম ইসলাম কোনো সময় কোনো জিনিসকে চাপাচাপি বা জোরাজোরি করে না। জাস্ট সেই জিনিসটাকে সিম্পলেস্ট ওয়েতে আমাদের লাইফে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি এতটুকু জিনিস আমি এনশিওর করতে পারি, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বা রেগুলার হাফ এন আওয়ারের মতো কোরআন তেলাওয়াত করে, কিংবা আহ, ভালো ভালো কন্টেন্টও তো আমাদের ইউটিউবে থাকে, তাই না? হুম, আমরা হুম। যে সময় রাস্তা দিয়ে ডেফিনিটলি। হেঁটে যাই, তখন আমাদের রাস্তায় ড্রেনও থাকে, আমাদের রাস্তার মানে ড্রেনের পাশে কিন্তু ফুল গাছও থাকে। তা আমরা কোনটা দেখে নিজেরা উদ্বুদ্ধ করব, রাস্তার ড্রেন না ফুল গাছ, এটা আমাদের উপর ডিপেন্ড করে। সেই জিনিসটা কিন্তু আবার ইনডিরেক্টলি ডিপেন্ড করে যে আমার মেন্টালি আমি কতটুকু নিজেকে গড়ে নিতে পারছি, সেটা আবার অ্যাটমসফিয়ারের উপরে। তো এই সবকিছুর উপর যদি আমি কিছু বলি, তাহলে প্রথমত হচ্ছে আমাদের ওই দিকগুলোতে নজর দিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে প্রত্যেকের বাসায় প্রত্যেকেরই গার্ডিয়ান আছে, আমারও আছে, আপনারও আছে। প্রত্যেক অভিভাবকদের এতটুকু নজর রাখতে হবে যে রাইট। আমি হুম, ফোনটা হাতে দিলাম, আমি ওয়াইফাই কানেকশন দিলাম, আমি তাকে ট্রাইপড সহ সব দিলাম, কিন্তু সেটা দিয়ে কি করতেছে, আগে কি করতো এবং এখন কি করতেছে, এবং সেটা তার মানসিক যে স্বাস্থ্য তার উপর কি প্রভাব ফেলতেছে। আমরা আসলে হুম, হুম। আমাদের দেশে সবাই চিন্তা করে আমার জ্বর আসছে, আমার সর্দি কাশি, আমি অসুস্থ, তখন আমি শারীরিক দিকটা দেখি। কিন্তু একটা দেশ, এই যে আমেরিকার কথাই বলি, তারা সর্বপ্রথম যে জিনিসটা প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে মেন্টাল হেলথ। বাট আপনি আমাকে একটা কথা বলতে পারেন টিপু ভাই, যে মেন্টাল হেলথ বললে আমাদের দেশে বলে পাগল। আমি যদি এখন আমার বাসায় বলি যে আমার আমার আগের মতো ভালো লাগে না, আমার একা একা থাকতে থাকতে আমার কেমন জানি মনে হয়, তখন কিন্তু আমাদের অভিভাবকরা বলে কি, চুপ করে বসে থাকো, মানুষ পাগল বলবে। তো এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। একটা মানুষের মেন্টাল হেলথ ডিক্রিজ করতেই পারে। আর ডিপ্রেশন হচ্ছে এমন একটা জিনিস, সেটা আপনি একাকিত্বে ভোগা বা ডিপ্রেশন অনেকে হাসির ছলে উড়াই দেয়, কিন্তু আপনার এই হাসি একটা মানুষের সুইসাইডের কারণ হইতে পারে। তখন আপনি হুম, বলবেন যে আমি তো জানি না, কিন্তু এক সময় সে হয়তো আপনাকে ফোন দিত যে ভাই আমার ভালো লাগছে না কেন। এই যে প্যান্ডেমিকের জন্য আমরা বাসায় বন্দি, পাখি উঠতে যেমন ভালোবাসে, সে কিন্তু প্রকৃতিতেই থাকতে সে সুন্দর। আমরা খাঁচায় বন্দি করে 2-4 দিন তাকে সুন্দর রাখতে পারলো, সে তার সক্রিয় অবস্থায় থাকে না, ঠিক তেমনি আমরাও কিন্তু এখন পাখির মতোই বাসার মধ্যে বন্দি। আমাদের যে জিনিসটা করতে হবে, যে আমাদের মেন্টাল হেলথ সবার আগে আমরা কিভাবে ফিট রাখতে পারি সেটার প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের ফ্যামিলি সবার সাথে আড্ডা দিতে হবে, প্রয়োজনে ছাদে যে বিকালবেলা ইনডোর গেমস যেগুলো আছে এগুলোর উপর নজরদারি দিতে হবে। বা হুম, আমার হুম। ফ্যামিলি রিলেটিভস খেলা, সেটা ক্যারাম হইতে পারে, লুডো হইতে পারে, হাসাহাসি আড্ডা হইতে পারে, ছোটবেলা আমরা গানের কলি খেলতাম, এই খেলতাম, এগুলো হইতে পারে। এটা একটা অপশন হইতে পারে, কারণ এখানে টিকটক ভিডিও করা বা অশ্লীল ভিডিও করা বা মানে বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্টের সাথে নিজেদের জড়াই নেওয়া আর নেশাগ্রস্ত হয়ে যাওয়া, এগুলোর চাইতে আমি মনে করি ফ্যামিলির সাথে বসে বসে সেরকম আগের মতো ছোটবেলার মতো এক্সাক্ট। টাইমটা কাটানোর ব্যবস্থাটা করলে হয়তোবা সেই জিনিসগুলা থেকে একটু বের হয়ে আসা সম্ভব। আর হুম, হুম। পরিশেষে যদি একটা জিনিস বলি, যে পরিবর্তন জিনিসটা নিজের উপর ডিপেন্ড করলেও নিজেকে চেষ্টা করতে হবে, প্লাস আপনার আশেপাশের মানুষগুলো একটু নজর রাখতে হবে যে একটা মানুষ কেমন আছে। তো এটা পারিবারিক সামাজিক বলেন বা মানুষের অর্থনৈতিক অবস্থার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো এই যে আমাদের অনলাইন ক্লাস বলেন বা এখন যে পরিস্থিতিতে আছে, আমরা নিজেরাই কিন্তু মেন্টালি ফেড আপ, অনেস্টলি। বাট আমাদের হাতে কিছু করার নেই। বা ওই যে একটু আগে এডুকেশন সিস্টেমের ব্যাপারে যেটা বললেন, এই যে ঈদের জন্য বন্ধ দেওয়া হয়েছে, আমি মনে হয় না আমি বাসায় যাব। কারণ হচ্ছে যে এখন খুলে দেয়া মানে কি, মানে আমার কথা হচ্ছে এখন লকডাউন খুলে দিয়ে বাসায় বা ঈদের জন্য গরুর বাজার। ভাই একটা জিনিস আমি বুঝি না, কুরবানি যখন আপনি দিবেন আগে নিজের মনের কুলসতাটাকে দিতে হবে। পশু কুরবানি আমি যে কোনো সময় দিতে পারি। এখন আমি যেখানে বুঝতেছি যে আমি যদি এক জায়গায় মুভ করি, তাহলে আমার
পিতা মাতা ছাড়াও পিতা তুল্য অনেক মারা যেতে পারে, তাহলে আপনি কি করলেন? কোরবানির নামে মানুষকে কোরবানি দিয়ে দিচ্ছেন, তাই না? ব্যাপারটা এরকম যে আমি মানে লাশকে কোলে নিয়ে আনন্দ করতে রাজি। তো এইরকম মেন্টালিটি নিয়ে আমি মনে হয় না যে কোরবানিটা মানে এতটা, হ্যাঁ আমি আপনি কোরবানি দিবেন, আপনার সামর্থ্য আছে আপনি দিবেন, কিন্তু এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমাদের বন্ধ, আমরা আমরা প্রতি পদে পদে যেখানে আমাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে, প্রতি পদে পদে যেখানে আমরা প্রতি সেকেন্ডে ভাবতেছি যে হাউ উই উইল কভার আপ, সেখানে এখন এই 2 দিন লকডাউন, 2 দিন খোলা, 2 দিন লকডাউন, 2 দিন খোলা, এই জিনিসটা আরেকটা খেলার মানুষ হচ্ছে কি, একটা জিনিস হচ্ছে ভাই, আপনি একটা সরকারের যেমন দোষ দিতে পারবেন না, মানুষকেও আপনি দোষ দিতে পারবেন না। পিটিয়ে কোনো সময় কোনো জিনিস হয় না, জোর কতদিন চলে? মানুষ, আপনি লকডাউন জোরপূর্বক লকডাউন দেন 1 মাস, সবকিছু লক, গার্মেন্টস থেকে শুরু করে সবকিছু অফ, মানুষ কিন্তু 1 দিন 2 দিন 7 দিন তারপরে মানা শুরু করবে যে আসলে দিস ইজ লকডাউন। বাট আপনি যদি মনে করেন 2-4টা প্রতিষ্ঠান খোলা রাখেন, তখন মানুষ মনে করবে আচ্ছা ও তো বাইর হয়েছে আমিও যাই। এই আমিও যাই জিনিসটা যে সময় মানুষের মেন্টালিটিতে চলে আসে, আপনি তখন একটা মানুষকে ফেরাইতে পারবেন, আপনি কয়জনকে ফেরাবেন? আপনি কয়জনকে আটকাবেন? সেটা তো পসিবল না। আপনি গণপরিবহন খুলে দিয়ে আপনি আমাকে যদি বলেন ফাইক তুমি এখান থেকে যাবা না, আমি এখন যাবো না, সন্ধ্যার পরে ঠিকই বাইর হবো। সবাই যাচ্ছে, আমি কেন না? সবাই তো আর সচেতন না। আর কোভিড ভাইরাসটার এত ভেরিয়েন্ট, এত পরিমাণে, আমি যে বাসায় আছি আমাদের রোডে শুধুমাত্র একটা আওয়াজ শোনা যায়, সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। তো এই আওয়াজগুলো আমাদের কানে আসে, কিন্তু মানুষ তো সেই জিনিসগুলো বুঝতেছে না, বুঝবে না। তো এক হচ্ছে জোরপূর্বক যদি লকডাউন দেওয়া হয় সবকিছু অফ করে দিতে হবে, আর যদি খুলে দিতে হয় তাইলে মাস ভ্যাকসিনেশন আনতে হবে। এখন মাস কমিউনিটিতে ভেরিয়েন্ট গুলো ছড়াই গেছে, তা আমাদের উচিত ছিল আগেই মাস ভ্যাকসিনেশনের ব্যবস্থাটা করা। হয়তো সেটা কোনো কারণে হোক সেটা পসিবল হয়নি, কিন্তু এখন যেখানে মাস কমিউনিটিতে ভাইরাস ছড়াই গেছে, আমাদের ভ্যাকসিনেশন যেটা আছে, ভ্যাকসিনেশনটা যেখানে হয় না সেখানে এখন খুলে দিয়ে মানুষকে যাওয়া আসার ব্যবস্থা করে দেয়া, সেটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। তবে দিন শেষে আল্লাহর কাছে একটাই দোয়া করি যে আমরা সবাই যেন ভালো থাকি। একটা পরিবার, একটা লাশের সাথে শুধুমাত্র একটা লাশ যায় না, একটা পুরো পরিবার সেইটার সাথে কানেক্টেড থাকে। একটা জাতি কতটুকু পিছায় যেতে পারে সেটা এখন বোঝা যাবে না, আজ থেকে 10-15 বছর পরে যখন অন্যান্য দেশগুলো এগিয়ে যাবে। কি জন্য এগিয়ে গেল? তাদের একটা ডিসিশনের কারণে। একটা ডিসিশন একটা লাইফ যেমন চেঞ্জ করতে পারে, একটা জাতিকে আগায় নিতে পারে, ঠিক তেমনি একটা জাতিকে 100 বছর পিছাই দিতে পারে। আর যেখানে এডুকেশন ইজ আচ্ছা, দ্য ব্যাকবোন অফ এ নেশন, সেই ব্যাকবোনটাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ ব্যাকবোন ভেঙে দিয়ে আমি তো মাসল বিল্ড আপ করে লাভ নাই। আচ্ছা। তো সেটাই আর ধন্যবাদ কি ভাই। ফাইক ভাই। আমরা অনেক চমৎকার কিছু কথা শুনলাম আপনার কাছ থেকে। আসলে অ্যাকচুয়ালি আপনি একটা কথা আমি আপনার সাথে খুবই একমত যে নৈতিক মান উন্নয়ন করতে হলে আসলে ধর্মীয় অনুশাসনগুলো যদি আমরা সবাই ফলো করি, এই সময়টাতে যদি আমরা এখানে এই সময়টাতে আসলে অ্যাকচুয়ালি এটা আমি যদি মনে করি যে আল্লাহর পক্ষ থেকে এটা একটা আমাদের জন্য একটা পরীক্ষামূলক সিচুয়েশন চলতেছে, তো এই সিচুয়েশনে যদি আমরা আল্লাহর সাথে যদি সম্পর্ক বা যার যার ধর্ম অনুযায়ী প্রত্যেকেই যদি ধর্মীয় অনুশাসনগুলো যদি সঠিকভাবে মেনে চলতে পারি, তখন ডেফিনেটলি আমরা আসলে আমাদের আত্মিক উন্নতি হবে, শারীরিক মানসিক বিভিন্ন রকমের যে উন্নতি যেগুলো হওয়া মানে হয় এগুলো আমাদের হবে। আর আরো কিছু বিষয় আসলে অ্যাকচুয়ালি লকডাউনের ব্যাপারটা আসলে এখানে আসলে অনেকটা সেন্সিটিভ বিষয় আমাদের দেশের জন্য অ্যাকচুয়ালি, কারণ যেহেতু আমরা আসলে 100% লিটারেট না, তার ইলিটারেসি রেট আছে, তারপরে আমাদের অনেক লো লেভেলের মানুষরা আছে, এদের কথা মাথায় রাখতে হবে ডেফিনেটলি। কিন্তু এই যে বারে বারে লকডাউন দেওয়া হচ্ছে, এই যে এখন যে লকডাউন চলতেছে, আসলে অ্যাকচুয়ালি প্রান্তিক লেভেলের মানুষ যারা আছে, শ্রমজীবী লেভেলের মানুষ যারা আছে, এরা কিন্তু আসলে এই লকডাউনের কারণে কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ততার মুখে পড়েছে তারা। তাদের দিন আনতে মানে দিন পান্তা পোড়া এমন বা মানে তারা যেহেতু হ্যান্ড টু মাউথ, হ্যাঁ প্রতিদিনের রুজি করে তারপরে তারা তাদের পেট চালাতে হয়, তারা আসলে ওই সিচুয়েশনটা আসলে তারা ফেস করতে পারবে না। আর যেহেতু আসলে আমরা আমাদের গভর্নমেন্টের আমি যেটা মনে করি আমাদের সরকারের উচিত আসলে অ্যাকচুয়ালি ওই বিষয়গুলো চিন্তা করেই লকডাউন দেওয়া হবে, ওইটা সমস্যা নাই, বিভিন্ন এই যে এই করোনার সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য। বাট ওই লেভেলের মানুষগুলোকে যদি তারা সঠিকভাবে তার দায় দায়িত্ব যদি নিতে পারতো, তাহলে আসলে সমস্যা ছিল না। তারপরে আপনি আসেন মধ্যবিত্ত লেভেলের মানুষগুলা যারা আসলে প্রাইভেট চাকরি করছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অ্যাকচুয়ালি যারা সরকারি চাকরি করে শুধুমাত্র তারাই হচ্ছে সবচেয়ে আরামে আছে, আর যারা প্রাইভেট চাকরি করে এরা আসলে আরামে নাই। কারণ সে যদি 2 দিন 3 দিন যদি তার অফিসে না যায়, তখন দেখা যাবে তার বেতন কেটে যাচ্ছে। এমনিতেই করোনার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান আসলে অনেকে লোক ছাড়াই করতেছে, বেতন কর্তন করছে। তো এই বিষয়গুলো আসলে অনেক সেন্সিটিভ, আসলে গভর্নমেন্টের এই সবগুলো চিন্তা করেই তারপর লকডাউন করা উচিত, বা লকডাউন জি। যদি দেয়ই লাগে তখন ওই সমস্ত মানুষের দায় দায়িত্ব নেওয়া উচিত। আর আরেকটা বিষয় আসলে যে কুরবানির ব্যাপারটা, আপনি হয়তো বলেছেন যে মনের কোরবানি, হ্যাঁ ঠিক আছে, মনের পশু যেটা। আর এমনিতে আসলে কুরবানি সিচুয়েশনে আসলে কুরবানি
ওই টাইমেই কুরবানি দিতে হবে, অন্য কোনো সময় জি। আসলে কুরবানি দেয়া যাবে, বাট ওটা আসলে কুরবানির যে আহ মানে যে মাহাত্ম্য বা মর্যাদা রাখে বা ভাবার্থ রাখে আসলে ওইটা ওই সময় আসলে এটা নর্মালি জাস্ট এমনিতেই পশু কুরবানি হিসেবে সদকা হিসেবে কাউন্ট হবে আর কি। তো যাই হোক, ধন্যবাদ, আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি শাহেদ বুই আকিলের কাছে। আচ্ছা শাহেদ বুই আকিল, তুমি তো আসলে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, অনেকভাবেই প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার জন্য। তো তোমার পক্ষ থেকে অন্যান্য শিক্ষার্থীদের প্রতি যারা পিছিয়ে পড়ে আছে কিংবা পড়াশোনার টাচে নাই, ওই সমস্ত শিক্ষার্থীদের প্রতি তোমার পক্ষ থেকে কোন ধরনের অ্যাডভাইস থাকতে পারে যে তারা এভাবে করলে বা এই সিচুয়েশনে কিভাবে পড়াশোনা করতে পারলে তারা আরো বেটার রেজাল্ট করতে পারে, পরীক্ষা হোক বা না হোক, পরবর্তী লাইফের জন্য তারা যেন একটা ভালো ক্যারিয়ার গঠন করতে পারে, তোমার পক্ষ থেকে কি কি পরামর্শ থাকতে পারে তাদের প্রতি? আমি প্রথমেই যে বিষয়টার প্রতি গুরুত্ব দিতে চাই তা হলো ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকলে যে কোনো কিছুই সম্ভব হয়। ইচ্ছার পাশাপাশি আমি যে জিনিসটাকে রাখতে চাই তা হলো চেষ্টা। মাস্ট চেষ্টা করতে হবে। যেমন আমি কোনো একটা বিষয় সিলেক্ট করলাম, বিষয়টি পড়ো। এখন যদি আমার পড়ার ইচ্ছাটা থাকে আমার মনের ভেতর থেকে, তাহলে আমি সেটা পারবোই। আমি হয়তো সরাসরি শিক্ষকদের দ্বারস্থ হয়ে সেটি শিখতে পারছি না, কিন্তু আমরা অনলাইন ক্লাস আছে, এছাড়া গুগল আছে, এছাড়া ইউটিউবে আছে, এছাড়া আমরা শিক্ষকদেরকে প্রয়োজনে ফোন দিয়েও সে বিষয় বা যে নির্দিষ্ট টপিক সেটা আমরা নিতে পারি। তারপরে পড়ালেখার একটা ইচ্ছে থাকতে হবে, যেমন এটা আমাকে পড়তেই হবে, এটা আমার নিজের জন্য পড়া। পড়াটা অন্য কাউকে দেওয়ার জন্য আমি পড়ছি না, এটা আমার নিজের শিক্ষা অর্জনের জন্য পড়ছি। শিক্ষার মূল লক্ষ্যটাকে আমরা যদি মাথায় নিয়ে আমরা পড়াশোনা চালিয়ে যাই, তাহলে কিন্তু আমরা করোনা আসুক আর না আসুক, পরীক্ষা হোক বা না হোক, আমরা আমাদের মেধার বিকাশটা যথাযথভাবে ঘটাতে পারবো। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, করোনার মধ্যে কম হলেও মিনিমাম 1 ঘন্টা বা 2 ঘন্টা নিয়মিত পড়ালেখা করা উচিত, যাতে মেধার বিকাশটা ঘটতে থাকে। কারণ সময় চলে যাচ্ছে, আমরা ইতিমধ্যে অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছি। আমরা 7 মাস অলরেডি পরীক্ষার ডেট পিছিয়ে গেছে, তাই এখন কি করব আমরা আসলে বুঝতে পারছি না কেউই। তো অনেকে অনিশ্চয়তার মধ্যে থাকায় পড়ালেখা করছে না, তাদেরকে বলবো আশা রেখে পড়তে হবে। আশায় মানুষ বাঁচে, তাই আশায় রেখে আমরা ট্রাই করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে, এটা আমার পড়বো, এটা আর পরীক্ষা হলে তখন আমি কি করব। পরীক্ষা হবে এটা চিন্তা নিয়ে আমরা পড়াশোনা চালিয়ে যাব। আমি মনে করি এভাবেই চালিয়ে যাওয়া উচিত সবার। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ শাহেদ বি আকিল, গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলার জন্য। এ পর্যায়ে চলে যাচ্ছে আমি আবারও মৌলভীবাজার সরকারি কলেজের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী আমাদের প্রিয় খান মোহাম্মদ আলামিন সাহেবের কাছে। আচ্ছা আলামিন ভাই, আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে আসলে অ্যাকচুয়ালি আমরা তো অনেকগুলো কথা শুনলাম, অনেক আমাদের মানোন্নয়ন করার জন্য বা আমাদের ভাই যেটা বললেন, লিমন সাহেব বললেন, তারপর আকিল বললেন। তো আমি আপনার কাছে আসলে আবারও আগের মতো যেহেতু একটু কিছু ঘুরিয়ে কিছু কথা শুনতে যাচ্ছি আপনার কাছ থেকে। অ্যাকচুয়ালি এই যে আহ, এই লেভেলের বা বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট বা হাই স্কুল লেভেলের স্টুডেন্ট তারা নিজেদের সমস্যাগুলো তারা বুঝতে পারতেছে, তারা সমাধান করতে পারছে এই সিচুয়েশনে, কিন্তু প্রান্তিক লেভেল বিশেষ করে প্রাইমারি স্কুল, গ্রামের যে প্রাইমারি স্কুলগুলো, গ্রামের হাই স্কুল লেভেলের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে তাদের খোঁজখবর কিন্তু তারা আসলে অনেক দূরে চলে যাচ্ছে পড়াশোনা থেকে। প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুলে অ্যাবাউট প্রায় 50 to 60 70% স্টুডেন্ট পর্যন্ত অনেক সময় নিখোঁজ হয়ে যাচ্ছে, অনেকে আসতেছে না বা কন্ট্যাক্ট করতেছে না বা পড়াশোনা ধারে কাছে নাই। তো এই সিচুয়েশনটা আসলে এই আমাদের শিক্ষার্থীরা কিভাবে কভার আপ দিবে, এটা কি আপনার কাছে মনে হচ্ছে না যে আমাদের আসলে ফিউচার জেনারেশনটা, যে বলা হয় যে শিক্ষার্থীরা মানে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ বা এভাবেই, তো এই যে জেনারেশনটা উঠতেছে ডেফিনেটলি তারা অনেক লেকিংস নিয়ে উঠতেছে, তো এটা কি আমাদের পরবর্তীতে আমাদের গভর্নমেন্টের বা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের এভরিথিং প্রত্যেকটা সিচুয়েশনে মানে বড় ধরনের একটা গ্যাপ মানে হবে, এটাই স্বাভাবিক। তো এটাকে আপনি কিভাবে দেখছেন বা এখানে সরকারের আসলে ব্যর্থতা কি বা সরকারের চেষ্টাটা কি মনে হচ্ছে আপনার কাছে? জি, ধন্যবাদ আলামিন, শোনাচ্ছেন? জি জি। আবারও আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। যে আমি একটু বলি, যেমন ক্লাস 2018 সালে যে শিক্ষার্থীটা আপনার ক্লাস 1-এ ছিল, তো 2019 সালে সে ক্লাস 2-তে উঠেছে। আর 2020 সালে সে 3-তে উঠার কথা, আর 2021 শেষে 4-এ। তো আমরা এইভাবে যদি হিসাব করি তাহলে দেখবেন আপনার 2019 সালের যে শিক্ষার্থী স্কুলে গেছে তার কি জিনিস সে আর বুঝে নাই। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হয়। তো এই ক্লাস 2টা যদি সে
থ্রিতে উঠে গেছে। তো ক্লাস এখন যে অবস্থা চলতেছে, হয়তোবা নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা আমরা আলামিন সাহেবের কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছি না, সুপ্রিয় দর্শক মন্ডলী। আচ্ছা, যদি আমরা আবার নেটওয়ার্ক সংযুক্ত হয় তাহলে আমরা ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আবার কথা শুনবো। আসলে এই সিচুয়েশনটা যদি আসলে আমাদের কারোর হাতেই নাই, পুরো সিচুয়েশনটা আসলে আমাদের আউট অফ কন্ট্রোল। তো আমাদের আসলে উন্নয়নশীল ডেভেলপিং কান্ট্রি হিসেবে আসলে আমাদের অনেকগুলো গ্যাপ আসলে আমার রয়ে কথা কি গেছে, শোনা যার যাচ্ছে? কারণে জি এখন আমরা শুনতে পাচ্ছি। এখন আপনি বলতে পারেন। এখন শোনা যাচ্ছে, এখন বলতে পারেন। তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে ক্লাস 19 সালের শিক্ষার্থীটা ক্লাস 1 এ এসে এসে সে কিন্তু আর ক্লাস 2টা কিরকম, ক্লাস 2 বইটা কিরকম, ক্লাস 2 এ যে 3 2 পরীক্ষা হয়, তো সে ওর মাথা থেকে হারিয়ে ফেলেছে। ওর আপনার 1 থেকে অটোমেটিক তখন ক্লাস 2 এর মূল্য কি, টুটসের বইগুলো কেমন, পরীক্ষা পদ্ধতি, এগুলো সব করা হয়েছে দিয়ে ক্লাস 3 তে তোলা হয়েছে। এখন যে ক্লাস 3 যে অবস্থা যেভাবে চলতেছে, তো মনে হয় না আর ক্লাস 3 এর যে শ্রেণীকক্ষটার ডিজাইনটা কিরকম, যখন 1 থেকে 2 2 থেকে 3 তে উঠলো, ও দেখতে পারবে। ও কি করে 1 থেকে ডাইরেক্টলি আপনি দিয়ে 5 বছর তাহলে বলছে এনামি চলবে, তা তো আমরা বলতে পারতেছি না যে সিচুয়েশন এখন চলতেছে। আবার যদি যে আমাদের করোনা সংক্রমণের হার শূন্যের কোটা চলে আসলে একবার মানে কথার যে আসলে এটা কি মানে একটা ধারাবাহিকতা নাই, যে কোন সময় বলতেছি এই এই তারিখে খুলে দিব, কোন সময় বলতেছি সংক্রমণ এত পার্সেন্টের নিচে চলে আসলে খুলে দিব, কোন সময় বলতেছি বিকল্প ওয়ে দেখি। তাহলে এই একটা অবস্থার মধ্যে এগুলো কিন্তু তরুণ প্রজন্ম ক্লাস এখন কিন্তু আসলে এই যে ক্লাস 5 কিন্তু একটা বাচ্চার ভালো মন্দ বোঝার একটা ক্ষমতা চলে আসছে। তো দিন যাচ্ছে আপনার দুনিয়া কিন্তু আপডেট হচ্ছে। একটা সময় ক্লাস করলেও একটা বাচ্চাকে সব কিছু বোঝানো যাইতো না, ও এত বেশি সমসাময়িক বিষয়ে জ্ঞান ছিল না। এখন আমরা প্রযুক্তির কল্যাণে কিন্তু এই সমসাময়িক জ্ঞান কিন্তু ক্লাস 5 এর 4 এর বাচ্চাও বুঝে, যে এই যে কথাবার্তা। আচ্ছা, হয়তো নেটওয়ার্কের কারণে আসলে আমরা আমাদের আলামিন সাহেবের কথা শুনতে পাই নাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে মূলত এই সিচুয়েশনটাতে আমরা যদি আমাদের আসলে ভালো থাকতে হয়, আমরা ডেফিনেটলি আমাদের এই অতিথিবৃন্দের কাছ থেকে আমরা আজকে যতটুকু শুনলাম, এই সারমর্মটা হচ্ছে আসলে আমাদেরকে যে নিজে থেকেই চেষ্টা, ব্যক্তি উদ্যোগে চেষ্টা করে যেতে হবে, পড়ালেখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে, নিজের ক্যারিয়ারটা নিজেই সেট আপ করার জন্য সর্বোচ্চ এফোর্ট দিতে হবে। পাশাপাশি ধর্মীয় মনোভাবটা আমাদের ধর্মীয় অনুশাসন যদি আমরা প্রত্যেকেই, সেটা ইসলাম ধর্মের হোক, হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান কিংবা বৌদ্ধ হোক, কিংবা যে ধর্মেরই হোক না কেন, সে যদি তার ধর্মকে সঠিকভাবে ফলো করে ডেফিনেটলি সে দুনিয়া এবং আখেরাতে অবশ্যই সে সফলকাম হবে। তো বিশেষত যে মুসলমান যারা আছেন তারা ডেফিনেটলি নামাজ বা এই টাইপের ইবাদত গুলো যদি আমরা করি, বা অন্যান্য ধর্মের যারা আছে ওই আলোকে আমরা ইবাদত গুলো আমাদের যার যার ধর্মীয় কাজগুলো যদি সঠিকভাবে ফলো করি, আমরা অবশ্যই সফলকাম হব। আর পাশাপাশি আসলে এই সিচুয়েশনটা আমরা আসলে আমাদের দীর্ঘদিন থেকেই আমরা ডেভেলপিং কান্ট্রিতে মানে আছি। আমরা আসলে কবে উন্নত রাষ্ট্রে পরিণত হবে সেটা আমরা জানি না। তো উন্নত রাষ্ট্রগুলো আসলে আমাদের জন্য আমরা সবসময় বলে থাকি, যেমন আমরা এখানে অনেকে উদাহরণ দিয়েছি, আমেরিকা, জাপান, চায়না, তারা আসলে এই সিচুয়েশনটাকে তারা আসলে খুব দ্রুতই ওভারকাম করেছে। করোনা নিয়েই তারা কিন্তু আসলে দ্রুত ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছে, বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে তারা খুব কমই বন্ধ রেখেছে। কিন্তু আমরা আসলে প্রায় 2 বছর হতে চললো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। শিক্ষার্থীরা যেভাবে তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, পাশাপাশি অনেক আমাদের দেশে যেহেতু বেকারত্বের হারটা অনেক বেশি, এখানে অনেক শিক্ষক আছেন বা অনেকেই আছেন যাদের তাদের পেশাটা শিক্ষকতার সাথে জড়িত রেখেছিলেন, কিন্তু এই সিচুয়েশনটাকে ফেস করতে গিয়ে তাদের নিজের কেরিয়ার কিংবা আসলে পেশাকে পরিবর্তন করতে তারা বাধ্য হয়েছেন। তো যাই হোক, সরকারের কাছে আমাদের আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে অনুরোধ থাকবে যেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং আমাদের শিক্ষকতা পেশায় যারা জড়িত আছেন তাদের ভবিষ্যৎকে চিন্তা করে ভালো উদ্যোগ নেন। এবং পাশাপাশি আজকে যারা লাইভে অতিথিবৃন্দ যারা যুক্ত হয়েছেন, লিডিং ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী মুসাদ্দিক আহমেদ লিমন, এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী ফাইক ইফতিদা, এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহেদ বি আকিল, এবং আমাদের আলামিন সাহেব, যারা যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে
অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং দর্শকবৃন্দ যারা আজকে আমাদের প্রোগ্রামে সংযুক্ত ছিলেন, যারা লাইভে এখনো যুক্ত আছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, বিভিন্নভাবে আজকের প্রোগ্রামকে উপভোগ্য করে তুলতে সহযোগিতা করেছেন, সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে আমাদের প্রোগ্রামের এখানেই সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।